হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিউ। কিউ হচ্ছে একটি ডাটা স্ট্রাকচার যেটি আমার ফিফো এই প্রিন্সিপলকে ফলো করে। ফিফো এর মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সবার আগে ঢুকবে সে সবার আগে বের হবে। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার এবং এটা হচ্ছে সেই টিকিট কাউন্টারের লাইন। এখন একটা মানুষ সবার আগে আসলো এখানে, সেকেন্ডে যে আসলো সেইখানে, থার্ডে যে আসলো সেইখানে। তো সবার আগে যে আসলো সে কি করলো, সবার আগে টিকিটটা কাটলো এবং সবার আগে টিকিটটা কেটে সবার আগে বের হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারতেছি যে যে সবার আগে আসছে সেই সবার আগে বের হয়ে গেছে। এইভাবে আমরা মনে রাখতে পারি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, স্ট্যাকের মতোই কিউতেও দুইটা মেইন অপারেশন আছে। একটা হচ্ছে ইনসার্ট করার জন্য, আরেকটা হচ্ছে ডিলিট করার জন্য। ইনসার্ট করার জন্য আমার যে অপারেশনটা সেটা হচ্ছে আমার এন কিউ। এটা হচ্ছে ফাংশনটার নাম, এটা একটা প্যারামিটার আছে। আর ডিলিট করার জন্য আমার যেই ফাংশনটা দরকার সেটা হচ্ছে ডিকিউ। এর কোনো প্যারামিটার নাই, স্ট্যাকের মতোই টোটালটাই। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করতেছি তারা স্ট্যাকের ভিডিওটাও দেখছেন। আমি সেইটা ধরেই আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো ইনসার্ট করার জন্য আমার যেই অপারেশনটা সেটা হচ্ছে বা যে ফাংশনটা সেটা হচ্ছে আমার এন কিউ। আর ডিলিট করার জন্য আমার যেই ফাংশনটা সেটা হচ্ছে আমার ডি কিউ। তাছাড়া আরো ফাংশন আছে, ইজ এমটি, ইজ ফুল, এগুলো তো আছেই। আচ্ছা, আর স্ট্যাকের মতো কিউকে আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে লিঙ্ক লিস্টের সাহায্যে, লিঙ্কড লিস্টের সাহায্যে। আরেকটা হচ্ছে আমার অ্যারের সাহায্যে। আমরা দুটাই কিভাবে দুইটার সাহায্যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আজকের এই ভিডিওতেই দেখব। ওকে, প্রথমে আমরা অ্যারেটাই দেখব। তাও অ্যারের জন্য আমরা একটু আরো কিছু জিনিস আমরা জেনে নিই। এটা দুইটার জন্যই লাগবে, আমরা অ্যারের জন্য দেখাই। সাপোজ এটা হচ্ছে একটা অ্যারে, এই অ্যারের মধ্যে কিছু এলিমেন্ট আছে। এটা হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ১০ ২০ ৩০ ৪০ কিছু এলিমেন্ট আছে। এখন এখানে আমাকে দুইটা ভেরিয়েবল, কিউ এর জন্য আমার দুইটা ভেরিয়েবলকে ট্র্যাক রাখতে হয়। এটা একটু আমরা মাথায় রাখবো, দুইটা ভেরিয়েবলকে আমরা ট্র্যাক রাখতে হয়। অথবা আমরা আরেকভাবে মনে রাখতে পারি যে এই পাশটা, এটাকে আমরা কি এটাকে আমরা কি বলি, সামনের দিক। এবং এইটাকে আমরা কি বলতেছি, পিছনের দিক। তো এটাকে যদি আমি ইংলিশ করি সামনের দিক তাহলে কি হয়, এটা হচ্ছে আমার ফ্রন্ট যদি আমি ইংলিশ করি। আর এটা হচ্ছে আমার পিছনের দিক, তাহলে পিছনের দিকের ইংলিশটা কি, রেয়ার। এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, বা এই দুইটা ভেরিয়েবলকে আমার ট্র্যাক রাখতে হবে কিউ এর জন্য। ওকে, আর ইনিশিয়ালি আমার এটা মাথায় রাখবো, আমি একটু লিখি এটা। ইনিশিয়ালি স্ট্যাকের মতো ইনিশিয়ালি আমার ফ্রন্ট, রেয়ার, মাইনাস ওয়ান থাকবে। ইনিশিয়ালি আমরা ফ্রন্ট আর রেয়ারকে -1 হিসেবে ডিক্লেয়ার করব। ওকে, তাহলে এইখানে এইটুকুই ছিল আমার বেসিকে যা জানা দরকার ছিল। আমরা জাস্ট দুইটা জিনিস এখান থেকে মাথায় রাখবো। সেটা হচ্ছে যে আমার দুইটা অপারেশন, এটা হচ্ছে ইনসার্ট করার জন্য আমার এন কিউ ফাংশনটা লাগবে, আর ডিলিট করার জন্য আমার ডি কিউ ফাংশনটা। এখানে যে ডি, এখানে আছে যে ডি কিউ। এটা আমরা মাথায় রাখবো। অথবা আরেকভাবে মনে রাখতে পারি যে কোনো প্যারামিটার নাই, যেহেতু কোনো প্যারামিটার নাই তার মানে সেটা হচ্ছে ডিলিট ফাংশন। ওকে, আর যেটার প্যারামিটার আছে সেটা হচ্ছে আমার ইনসার্ট ফাংশন। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, আমার এই ফ্রন্ট আর রেয়ার এই দুইটাকে আমার ট্র্যাক রাখতে হবে। এবং ইনিশিয়ালি এই দুইটার ভ্যালু আমার -1 থাকবে। ওকে, তাহলে আমরা অ্যারের ধারা শুরু করি। এখন আমরা অ্যারের মধ্যে কিভাবে কিউটা কাজ করে সেটা দেখব, কিভাবে চেঞ্জ হয় সবকিছুই দেখব। তারপর আমরা লিঙ্ক লিস্টটা দেখব, অবশ্যই আমরা কোডও দেখব। এখানে একটা কোশ্চেন আছে, এখানে বলছে যে কিউ এর স্ট্যাটাসটা দেখাইতে। আচ্ছা, অ্যারের সাইজ হচ্ছে আমার 5। আচ্ছা, এখানে অপারেশনগুলো দেখাই দেবো, এখানে অপারেশনগুলো দেওয়া আছে। তো প্রথমেই আমি শুরু করার আগে একটা জিনিস আগে বলে নেই। এটা হচ্ছে নোট, এটা আমার মাথায় রাখবে, এটা মানে কোড লেখার সময় কাজে আসবে। যখন যখন আমার এনকিউ ফাংশনটা কল হবে তখন তখন আমার রেয়ার
প্লাস প্লাস হয়ে যাবে। যখনই আমার এনকিউ যে ফাংশনটা আছে, সেটা কল হবে, তখনই কিন্তু আমার এই রেয়ার যেটা থাকবে সেটা প্লাস প্লাস হয়ে যাবে। আমরা কিন্তু বলছিলাম যে ইনিশিয়ালি রেয়ার কিন্তু -1 হিসেবে ডিক্লেয়ার থাকে, ফ্রন্টও -1 হিসেবে ডিক্লেয়ার থাকে। আচ্ছা, আবার হচ্ছে যখন আমার ডিকিউ কল হবে তখন হচ্ছে আমার ফ্রন্ট যেটা আছে সেটা প্লাস প্লাস হয়ে যাবে। এই জিনিস আমরা একটু মাথায় রাখবো, এই দুইটা জিনিস। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এনকিউ এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমি একটু বলি, যখন ইনিশিয়ালি আমরা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখি আমরা। ইনিশিয়ালি আমরা এনকিউ বা ইনিশিয়ালি বলতে আমি এখানে আরেকটু ডিটেলসে লিখি। এখানে ইনিশিয়ালি হচ্ছে সর্বপ্রথম এনকিউ কল হবে তখন রেয়ার এবং ফ্রন্ট দুটি প্লাস প্লাস হবে। অর্থাৎ যখন আমি প্রথমবার, একদম সর্বপ্রথম আমি যখন এনকিউ ফাংশনটাকে কল করব, খালি আমার যখন অ্যারে থাকবে, অর্থাৎ এই অ্যারেটা কিন্তু এখনো কোনো কিছু এনকিউ হয় না বা কোনো কিছু নাই, আমি যদি অ্যারেটা একটু বানাই, এটা হচ্ছে আমার অ্যারে হবে, ইনিশিয়াল অ্যারে যেটা, এটা হচ্ছে আমার অ্যারে 5 সাইজের। 3 4, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যারে। তো ইনিশিয়াল অ্যারেতে কিন্তু আমার ফ্রন্ট এবং রেয়ার হচ্ছে -1। এটা কিন্তু আমরা বলছি ইনিশিয়াল অবস্থায় কিন্তু আমার দুইটাই -1 থাকবে। তো প্রথমবার যখন সর্বপ্রথম এই খালি অ্যারের মধ্যে সর্বপ্রথমবার আমার এনকিউ ফাংশনটা কল হবে, শুধুমাত্র ওই একবারের জন্যই আমার রেয়ার এবং ফ্রন্ট দুইটাই প্লাস প্লাস হবে। যখন আমরা কোডে কন্ডিশনগুলো লিখবো তখনই আমরা এটা বুঝতে পারবো যে কি হচ্ছে। আশা করি আমার এই কথা দ্বারা বা আমার এই লেখার মাধ্যমে আমরা বুঝতে পারছি কি। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবো, নর্মালি এন কিউ যখন কল হবে তখন রেয়ার প্লাস প্লাস হবে, ডি কিউ যখন কল হবে তখন ফ্রন্ট প্লাস প্লাস হবে। কিন্তু সর্বপ্রথমবার যখন আমার অ্যারেটা খালি টোটালটাই, যখন সর্বপ্রথম আমি এন কিউ ফাংশনটাকে কল করবো ওই খালি অ্যারের মধ্যে বা এমটি অ্যারের মধ্যে, তখনই আমার রেয়ার এবং ফ্রন্ট দুইটাই আমার প্লাস প্লাস হবে প্রথমবারের জন্য, শুধুমাত্র প্রথমবারের জন্য। ওকে, তাহলে আমরা করি। যেহেতু এই পুরো অ্যারেটা আমার এমটি, তাহলে প্রথমে হচ্ছে এনকিউ আমার 14। তাহলে আমি জাস্ট সময়টা সেভ করার জন্য জাস্ট ই লিখতেছি, ই ধারা এনকিউ বুঝাইতেছি আর ডি ধারা ডিকিউ। ই 14 যদি আমি করি তাহলে সর্বপ্রথম যেই আমার ইন্ডেক্সটা আছে সেখানে আমার 14 বসে গেছে। এবং যখনই বলছিলাম কি যে 3 নাম্বার যে কন্ডিশনটা, অর্থাৎ সর্বপ্রথম আমার যদি ইনিশিয়ালি আমি এন কিউ ফাংশনটাকে কল করি তখন কিন্তু আমার রেয়ার এবং ফ্রন্ট দুইটাই প্লাস প্লাস হবে। তাহলে আমি যদি দুইটাই প্লাস প্লাস করি তাহলে দুইটাই ছিল -1, দুইটাই আমার এইখানে বসবে এই 0 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এটাই হচ্ছে এফ আর এটা এখানেই আমার আর আছে। জাস্ট এফ আর আর দ্বারা আমি ফ্রন্ট আর রেয়ার বোঝাচ্ছি। ওকে, সেকেন্ডে হচ্ছে আমি 7টাকে কল করব, E7। তো 14, 7, 8 তো কিছু না, এটা সব থাকবে। ওকে, আর এখানে এখন কিন্তু আমি প্রথমবার এনকিউটা কল করি নাই, এটা কিন্তু একটা এলিমেন্ট আমার এর মধ্যে ছিল, তারপর আমি এনকিউ কে কল করছি। তার মানে হচ্ছে এখানে আমার নর্মাল যে জিনিসটা আছে সেটা, অর্থাৎ এনকিউ কল করলে শুধুমাত্র আমার এই রেয়ারটা প্লাস হবে। তাহলে আমার জাস্ট রেয়ারটা 1 বেড়ে যাবে, আগে ছিল 0 এখন হয়ে যাবে হচ্ছে 1, রেয়ার প্লাস প্লাস যেহেতু। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আর এখানে আমার এফটা ছিল 0 নাম্বার ইন্ডেক্সে। ওকে, তারপরে মনে হয় 15, হ্যাঁ 15, E15। 15 যদি যাই তাহলে 14, 7, এটা হচ্ছে 15।
15। এটাও কিন্তু আমার নর্মাল যে এনকিউটা কল আছে সেই ফাংশনটা কল হয়েছে, তার মানে এখানে জাস্ট রেয়ারটা আমার প্লাস হবে। তো আমি যদি রেয়ারটাকে প্লাস করে দেই তাহলে আমার এখানে ছিল, এখন 1 বেড়ে যাবে, 1 এ ছিল 2 তে চলে গেছে। ওকে, জাস্ট প্রথমবার যখন আমার এমটি আমার যখন থাকবে অ্যারেটা, তখনই জাস্ট আমার এই কন্ডিশনটা কাজ করবে। হ্যাঁ, আর এটাকে সহজ করে মনে রাখার একটাই ওয়ে আমি বলবো, যখন কোড করবো তখনই আসবে এটা। সেটা হচ্ছে যে যখন আমার ফ্রন্ট অ্যান্ড হচ্ছে আমার রেয়ার মাইনাস ওয়ান হবে, ঠিক তখনই আমার এই কন্ডিশনটা কাজ করবে, যখন এই দুইটা আমার -1 থাকবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমার ডিকিউ ফাংশন। ডিকিউ কল হয়েছে। তো সবার আমার এই অ্যালগোরিদমটা কোন প্রিন্সিপলের উপরে কাজ করে, সেটা হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো সবার আগে ফার্স্টে কে এখানে আমার ঢুকছে, 14 কিন্তু ঢুকছে। যদি আমি দেখি যে এখানে কিন্তু আমার 14 ঢুকছে সবার আগে, তাহলে সবার আগে ডিকিউ করলে বা ডিকিউ ফাংশন কল করলে সবার আগে যেটা বের হবে সেটা হচ্ছে আমার 14টা বের হবে। তাহলে 14টা বের হয়ে গেল, এটা খালি। এখন আমি কি বলছিলাম, যখনই আমরা ডিকিউ ফাংশন কল করব তখন কি হবে, ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে ফ্রন্টটা ছিল হচ্ছে 0-তে, এখন ফ্রন্ট প্লাস প্লাস হয়ে চলে গেছে হচ্ছে আমার এই পাশে। আর এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো থাকবে 7 আর হচ্ছে 15। এই ভ্যালুগুলো আর চেঞ্জ হবে না। ওকে, তারপরে হচ্ছে আমার এনকিউ 24, E24। এখন যেটা ভুল করবে সবাই, আচ্ছা রেয়ারটা তো সেম জায়গায় থাকবে। এখন যেটা ভুল করবে সবাই সবাই করবে কি, এই খালি জায়গায় এই ভ্যালুটা বসাই দেবে 24টা। এটা কিন্তু ভুলেও করা যাবে না, এটা কিন্তু ভুলেও করা যাবে না। আমি বারবার বলতেছি, এই ভুলটা পরীক্ষার হলে বা এক্সাম হলে সবাই করবে, যখন তাড়াহুড়া করে কেউ অ্যান্সার করতে যাবে তখন। তো এই ভুলটা কখনো করা যাবে না। আচ্ছা, তো এখানে হবে 7, এখানে হবে 15, আর এই যে 24টা ঢুকছে সে যাবে হচ্ছে এই যে লাস্টে। ওকে, আচ্ছা, তো যখনই আমরা এনকিউ কল করব তখন কি হবে, রেয়ার 1 বেড়ে যাবে, রেয়ারটা 1 বেড়ে গেল, এখন আগে ছিল 2-তে, এখন হয়ে যাবে হচ্ছে 3-তে। তাহলে এখানে আসবে হচ্ছে আমার রেয়ার, আর এটা হচ্ছে ফ্রন্ট। ওকে, তারপরে আবার এনকিউ কল হয়েছিল, এনকিউ হচ্ছে 16 যদি দেখাই তাহলে এটা এখানে 7, এখানে 15, এখানে 24, আর এখানে হবে 16। এই ফার্স্টে কিন্তু অলরেডি ডিকিউ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো এলিমেন্ট বসবে না। ওকে, যেহেতু আমার এনকিউ কল হয়েছে ফাংশনটা, তার জন্য আমার এখানে রেয়ারটা প্লাস প্লাস হয়ে যাবে। তো রেয়ার যদি আমি প্লাস প্লাস করি তাহলে এইখানে চলে আসবে লাস্ট ইন্ডেক্সে, আর ফ্রন্ট হচ্ছে আমার আগের জায়গায় থাকবে। ওকে, আবারও যদি এনকিউ কল করি আমি, এখানে মনে আরেকবার এনকিউ কল হয়েছিল, দেখি। হ্যাঁ, 18, তারপরে হচ্ছে দুইবার ডিকিউ। এনকিউ যদি কল হয় 18, এখন কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার এই অ্যারেটা কিন্তু ফুল হয়ে গেছে, এখানে কিন্তু আর জায়গা নেই, এটা কিন্তু খালি না। এমন না যে অনেকে মনে করতে পারে এটা খালি, এখানে বসবে না, এটা কিন্তু খালি না, এখানে কিন্তু এলিমেন্ট বসবে না। তো যেহেতু এটা খালি হয়ে গেছে, আমার এই অ্যারেটা ফুল হয়ে গেছে, তার জন্য আমার এখানে যেটা হবে, এখানে আমার প্রিন্ট করবে, প্রিন্টস কিউ ইজ ওভারফ্লো, অথবা ফুলও বলতে পারি আমরা সংক্ষেপে। এটা প্রিন্ট করবে। এখন আমরা যতবার এনকিউ করব, যতবার এনকিউ ফাংশন কল করব, ততবার এই জিনিসটা প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ডিকিউ, তাহলে আমরা এখান থেকে দেখাই। এখানে যদি আমরা ডিকিউ কল করি তাহলে এখন কিন্তু আমার সেকেন্ডে যেটা আছে সেটা কিন্তু আমার বের হয়ে যাবে। সেকেন্ডে কিন্তু আমার 7 ঢুকছিল, তাহলে আমি 7কে বের করে দিই। দুইবার কল হয়েছিল, তাহলে 7কে বের করলে হয় এখানে 15 হবে, এখানে 24, আর এখানে হবে 16। আর আমরা কি বলছিলাম, যখন যখন আমরা ডিকিউ ফাংশনকে কল করব,
তখন আমার যে ফ্রন্ট আছে সেটা এক বেড়ে যাবে বা ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে ফ্রন্ট যদি আমি প্লাস প্লাস করি, এখানে আমার ফ্রন্ট এসে যাবে, এটা হবে ফ্রন্ট, আর রেয়ারের জায়গায় থাকবে। আবারও ডিকিউ কল হয়েছে, তাহলে এখানে আমি আবারও ডিকিউ কল করি, তাহলে এখন হয়ে যাবে হচ্ছে আমার 15টা বাদ হয়ে গেছে, তাহলে থাকে 24 আর হচ্ছে 16। অর্থাৎ এটা কিন্তু সিরিয়ালি মেনটেন করে যাইতেছে, এটা কিন্তু আমরা মাথায় রাখলেই আমরা করতে পারবো ইজিলি। তাহলে যেহেতু আমার ডিকিউ ফাংশন কল হয়েছে, তাহলে ফ্রন্ট এক বেড়ে যাবে। ফ্রন্ট যদি আমি এক বাড়াই, তাহলে আমার 24 এ থাকবে হচ্ছে এফ, আর নর্মালে যেটা আছে সেটাই থাকবে। হ্যাঁ, এইটুকুই ছিল। এখন কোশ্চেন এইটুকুই ছিল, অর্থাৎ এইটুকুতে আমার শেষ হয়ে যাবে। বাট আমি যদি আরেকটু দেখাই যে ডিকিউ যদি আমি আরেকবার কল করি, তাহলে কিন্তু আমার এই 24টা চলে যেতেছে, তার মানে থাকবে হচ্ছে 16। আর এইখানে আমার ফ্রন্ট প্লাস প্লাস হয়ে গেলে ফ্রন্ট আর রেয়ার এক জায়গায় থাকবে। তো তারপরে যদি আমি আবার কল করি, আমি যদি আবারও ডিকিউটা কল করি, তখন আমি দেখব যে আমার এই 16টাও চলে যেতেছে, এই 16টা চলে যাচ্ছে, এবং এখানে এই অ্যারেটা ঠিক প্রথম অবস্থার মতো ফিরে আসতেছে। যখনই আমার এই এরকম কন্ডিশনে এসে পড়বে, তখন অটোমেটিক আমার যে ফ্রন্ট আর হচ্ছে রেয়ার থাকবে, সে অটোমেটিক -1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাকে কোডে বলে দিতে হবে যে যখনই আমার এই ফ্রন্ট এবং হচ্ছে আমার রেয়ার সমান হবে, তখন যদি ডিকিউটা কল হয়, যদি ডিকিউটা আরেকবার কল হয়, তখনই আমার এই ফ্রন্ট আর রেয়ারটা তখন -1 হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এটা আমরা কোডে দেখবো এখন, সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে এক্সট্রা একটা কন্ডিশন ছিল, এখানে আমরা লিখি নাই। ওকে, সমস্যা নাই, এটা এটা আমরা কোডে দেখলে বুঝতে পারবো। জাস্ট মাথায় রাখবো যে যখনই আমার এই ফ্রন্ট এবং রেয়ার সমান হয়ে যাবে, এবং যখন আবার ডিকিউটা কল হবে, ঠিক তখনই আমার এটা -1 হয়ে যাবে। এনকিউ এর অপোজিটটা, যেহেতু আমরা এমটি আমার অ্যারের মধ্যে যদি আমি প্রথমবার এনকিউ কল করি, তখন কিন্তু আমাকে দুইটাই প্লাস প্লাস করতে হবে। আর আমার যখন আমি এই ডিকিউটা কল করব, তখন আমি অটোমেটিক, যদি আমার দুইটা সমান হয়, তাহলে অটোমেটিক আমার এটাকে -1 করে দিতে হবে। ওকে, এটাই ছিল আমার সিমুলেশন, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি আরেকবার ডিকিউ কল করি আমরা, এই যে এখানে যদি আমি আরেকবার ডিকিউ কল করি, তাহলে একটু দেখায় দিই। এখানে যদি আমরা আচ্ছা, এখানে ডিকিউ কল হচ্ছে, হ্যাঁ ঠিক। আরেকবার যদি আমি ডিকিউ কল করি, তাহলে এখানে আমার প্রিন্ট করবে হচ্ছে, এটার পরে যদি আরেকবার কল করি, তাহলে প্রিন্ট করবে হচ্ছে কিউ আন্ডারফ্লো, কিউ ইজ আন্ডারফ্লো, এটাই, আর কিছু প্রিন্ট করবে না, শেষ। ওকে, ওকে। অর্থাৎ এখানে আমার 3টা কন্ডিশন আছে, ডিকিউ বলি বা এনকিউ বলি, আমার 3টা করে কন্ডিশন আছে। একটা হচ্ছে আমার নর্মাল কন্ডিশন, অর্থাৎ নর্মাল ডিকিউ যে আমার যে আমার কাজ করবে, সেই ডিকিউ যে আমার নর্মাল কন্ডিশন, সেটা হচ্ছে এটা একটা। আরেকটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে যখন আমার ডিকিউটা কখন আমার আন্ডারফ্লো হবে, এইটা একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে যে আমার যখন ফ্রন্ট আর রেয়ার যদি সমান হয়, তখন আমার এটাকে -1 করতে হবে, এইটা একটা কন্ডিশন। 3টা কন্ডিশন। সিমিলারলি এনকিউতেও 3টা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমার এই যে কখনো ওভারফ্লো হবে সেটাকে দেখা, তারপরে হচ্ছে আমার প্রথমবার যদি কল হয় তখন আমাকে কি করতে হবে সেইটা, এই যে এটা একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে আমার নর্মাল এনকিউ অপারেশনটা, এখানেও আমার 3টা কন্ডিশন আমাকে মেনটেন করতে হবে। তাহলে কোডেও আমার সেম কাজ করতে হবে, আমাকে 3টা কন্ডিশন মানে হ্যান্ডেল করতে হবে, এনকিউ এর ক্ষেত্রেও ডিকিউ এর ক্ষেত্রেও। আশা করি কোন কোন কন্ডিশনগুলোকে আমার দেখতে হবে সেটা আমরা বুঝতে পারছি, একটু ধারণা হইলেও পাইছি। তো এখন আমরা কন্ডিশনগুলো লিখবো, কন্ডিশন প্লাস ফাংশনগুলোও লিখবো আমরা। প্রথম যেই ফাংশনটা, এটা সম্পূর্ণটা হচ্ছে একদমই স্ট্যাকের মতোই। তো প্রথমে এই আমার এনকিউ ফাংশন, তো এনকিউ ফাংশনের রিটার্ন টাইপ হবে ভয়েড এনকিউ কিউ এটা হচ্ছে ইন্টিজার টাইপ আমি করতেছি। যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার, ডাবল হলে ডাবল, এখানে ক্যারেক্টার হলে ক্যারেক্টার। ওকে, তো আমি উপরে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি একটা ইন্টিজারের 2টা ভেরিয়েবল নিই, একটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে -1, আর একটা হচ্ছে রেয়ার, সেটা হচ্ছে -1। আমি 2টা ডিক্লেয়ার করলাম, -1 আমি ডিক্লেয়ার করে ফেললাম, ইনিশিয়ালি আমি ডিক্লেয়ার করলাম। ওকে,
আর উপরে অ্যারে ট্যারে বানানো আছে, আমরা ধরে নিতেছি যে অ্যারে ট্যারে বানানো আছে। ওকে, ARR বানানো আছে। আমি এখানে একটা অ্যারে, এটা হচ্ছে ARR, একটা অ্যারে বানানো আছে। ওকে, তাহলে ফাংশনটা আমরা লিখি। প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমার, আচ্ছা এটা তো আমি মুছে ফেলছি। প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমার স্ট্যাক, সরি, কিউ ওভারফ্লো, এটাটা আমরা দেখবো এটা কখন হবে। সম্পূর্ণ বা পুরাটাই হচ্ছে স্ট্যাকের যেই আমার কন্ডিশনটা আছে সেটার সাথেই সম্পূর্ণ মিল। তো আমরা সাপোজ ইউজার একটা অ্যারে দিল, সাপোজ অ্যারে দিল হচ্ছে 5 সাইজে, তাহলে এখানে একটা অ্যারে তৈরি হলো। এই অ্যারের যদি আমার যেই সাইজটা সেই সাইজের বেশি হয়ে যায় বা সাইজের সমান হয়ে যায়, তারপরে যদি এন কিউ কল হয় তখনই আমার কিউ ওভারফ্লো এটা প্রিন্ট করবে। তাহলে আমি বলবো যে ইফ, আমি এখানে রেয়ার লিখতেছি, রেয়ার যদি বড় হয় অথবা সমান হয় n-1 থেকে n, এটা তো আমরা স্ট্যাকের ভিডিওতে ভালো মতো ডিসকাস করছি যে n যদি ইউজার 5 দেয় তাহলে n-1 মানে হচ্ছে 4, কারণ অ্যারে কিন্তু 0 থেকে শুরু হয়। ওকে, তা যদি হয় এরকম তাহলে এটাকে হচ্ছে প্রিন্ট করবে, প্রিন্টএফ, জাস্ট ওভারফ্লো লিখি আমি, ওভারফ্লো, এটা প্রিন্ট করে দিল। ওকে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? আমরা বলছিলাম যদি ইনিশিয়ালি আমার এনকিউটা কল হয়, অথবা যদি সর্বপ্রথমবার এনকিউটা কল হয় এবং ফ্রন্ট এবং রেয়ার যদি -1 হয়, তখন আমার এই ফ্রন্ট আর রেয়ার দুইটাই প্লাস প্লাস হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা বলতে পারি যে সেটাকে আমরা 0 বানায় দিব। তাহলে এলসিফ যদি আমার ফ্রন্ট -1 and রেয়ার যদি -1 হয়, অর্থাৎ দুইটাই কিন্তু আমার -1 হইতে হবে, এই জন্য আমি এখানে অ্যান্ড ইউজ করছি। যদি দুইটাই আমার -1 হয় তাহলে আমার ফ্রন্ট হয়ে যাবে হচ্ছে আমার 0। এমনি চাইলে এখানে প্লাস প্লাসও করতে পারি আমরা। ফ্রন্ট হয়ে যাবে হচ্ছে 0, তার আর এখানে আমার রেয়ার হয়ে যাবে হচ্ছে 0। দুইটাই আমার প্লাস প্লাস হয়ে গেছে। আর এখানে যেটা হবে, অ্যারে যেহেতু বানাইছি, অ্যারের আমার এখানে আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। আমার রেয়ারটা ইউজ করা ভালো আসলে। রেয়ারে আমার এক্স ভ্যালুটা বসে যাবে, অর্থাৎ এখানে কি হইতেছে আমরা একটু দেখি। সাপোজ সর্বপ্রথমবার ইউজার দিল হচ্ছে 5, এখানে 5 দিল, আসলো, দেখলো যে হ্যাঁ অ্যারেটা খালি আছে, এই কন্ডিশনে গেল না, এটা ফলস কন্ডিশন। এখানে আসলো, দেখলো যে হ্যাঁ ফ্রন্টও -1, রেয়ারও -1। তাহলে কি করলো, ফ্রন্ট আর রেয়ারটা আমার এখানে দেখি, ফ্রন্ট আর রেয়ারটা আমার 0-তে চলে গেল। এটা এখানে আমার এখন ফ্রন্ট আর এখানে আমার রেয়ারটা আছে। আর অ্যারের যে রেয়ার, অর্থাৎ অ্যারের যে 0 নাম্বার ইন্ডেক্স, এখানে কিন্তু রেয়ারের 0 আছে, 0 নাম্বার ইন্ডেক্সে এক্স, অর্থাৎ ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা বসে যাবে। ইউজার দিচ্ছে কত, 5, তাহলে এখানে আমার 5 বসে গেছে। আশা করি এই কন্ডিশনটা বুঝতে পারছি, আমরা সিমুলেশনে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। ওকে, আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আমার নর্মাল কন্ডিশন। তাহলে এলস পার্টে হচ্ছে আমার নর্মাল কন্ডিশন। নর্মালে আমরা কি বলছিলাম, যে নর্মালে আমার এন কিউ ফাংশনটা কল করলে আমার রেয়ার প্লাস প্লাস হয়ে যাবে, রেয়ার প্লাস প্লাস, রেয়ার প্লাস প্লাস করে দিলাম ফার্স্টে। রেয়ার প্লাস প্লাস করার পর যখনই দেখতে পারতেছি যে রেয়ার প্লাস প্লাস হয়ে গেছে, এখন রেয়ারটা কিন্তু আমার এইখানে এসে পড়ছে, রেয়ার। এখন আমি যদি বলি যে অ্যারের যেই রেয়ার পার্টটা আসছে, কারণ রেয়ার তো এক বেড়ে গেছে, রেয়ার পার্টটা আছে, সেই রেয়ার পার্টে এক্স এর ভ্যালুটা বসায় দাও, তাহলেই কিন্তু আমার যেই মানে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসে যাবে। সাপোজ আমার এইখানে ভ্যালুটা, এই অ্যারেটা আছে, আমি অ্যারেটা আরেকবার আনি, এখানে 5 আসছিল, এখন এখানে ফ্রন্ট আর রেয়ার ছিল, এখন ইউজার করলো কি আমার 10 দিল, এখন 10টা কি করলো, এখানে আসলো,
10টা এখানে আসলো, আসার পরে এই কোডে আসলো, কোডে এসে চেক করতেছে যে না এটা তো একদম মানে লাস্ট কন্ডিশন সেখানে আসছে। তো প্রথমবার কি করলো, রেয়ার প্লাস প্লাস করলো, তো রেয়ার প্লাস প্লাস হয়ে এখানে আসলো, রেয়ারটা এখানে আসলো, আসার পরে অ্যারের যে রেয়ার পার্টটা আছে অর্থাৎ এই যে 1 নাম্বার ইন্ডেক্স, এই 1 নাম্বার ইন্ডেক্সে ইউজার যে ভ্যালুটা দিছে সেই ভ্যালুটা বসে গেল, অর্থাৎ এক্স বা 10 যে ভ্যালুটা আছে সেখানে বসে গেল। ওকে, আচ্ছা এটাই ছিল আমার কন্ডিশন, সরি ফাংশন এন কিউ এর জন্য। এটাই ছিল আমার ফাংশন। দুই একবার লিখলে বা একটু সিমুলেশন করে করলে দেখবো যে আমার খুব ইজিলি হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল এন কিউ আমার। আর এখন আমরা দেখবো হচ্ছে ডি কিউ ফাংশনটা অ্যারের জন্য। স্ট্যাকের মতো সম্পূর্ণ এখানে একটা রিটার্ন টাইপ থাকবে, অর্থাৎ যেই আমরা অ্যারেটা সরি যে টাইপের অ্যারেটা হবে সেই টাইপেরই রিটার্ন টাইপটা হবে। যেহেতু আমি ইন্টিজার দা ধরতেছি তাহলে ইন্টিজার, তো ইন্টিজার আমার হবে হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে ডিকিউ, ডিকিউ ইউই ডিকিউ। এইখানে প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমার স্ট্যাক, সরি আবার স্ট্যাকে আসছে, কিউ আন্ডারফ্লো। এই আন্ডারফ্লোটা কখন হবে, আমরা কখন বলছিলাম, যখনই আমার ফ্রন্ট এবং রেয়ার -1 হয়ে যাবে বা -1 থাকবে, তখন যদি আমি ডিকিউ ফাংশনটাকে কল করি ঠিক তখনই আমার এই জিনিসটা প্রিন্ট করবে যে কিউ আন্ডারফ্লো বা আন্ডারফ্লো, বা আমার এখানে আর ডিকিউ করার মতো কোনো এলিমেন্ট নাই। ওকে, তাহলে এটা আমরা লিখি ইফ আমার ফ্রন্ট equals to -1 and rear equals to -1 হবে, ঠিক তখনই আমার প্রিন্টএফ হবে হচ্ছে আন্ডারফ্লো। ওকে, এটাকে প্রিন্ট করে দিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এলসিফ পার্ট আসি আমরা। এলসিফ যেহেতু আমরা বলছিলাম প্রত্যেকটার জন্য 3টা করে কন্ডিশন, এলসিফে আমরা কি বলছিলাম, এলসিফে বলছিলাম যে যদি আমার ফ্রন্ট এবং রেয়ার একই আমার জায়গায় থাকে, সাপোজ এইখানে আমার ফ্রন্ট এবং রেয়ার, এখানে আমার দুই একই ইন্ডেক্সে ফ্রন্ট এবং রেয়ার অবস্থান করতেছে, তাহলে আমার যে কাজটা হবে যে আমি বলে দিব সরাসরি যে আমার এরপর যদি ডিকিউ ফাংশনটা কল হয়, তাহলে এরপর যদি ডিকিউ ফাংশনটা কল হয় তাহলে আমরা বলে দিব সরাসরি যে ফ্রন্ট এবং রেয়ার তোমরা এখন দুজনেই -1 হয়ে যাও, অটোমেটিক -1 হয়ে যাবে, এবং এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিব, যেহেতু এখানে আমার ইন্টিজার টাইপ আমাকে রিটার্ন করতে হবে কিছু একটা, তার জন্য আমার এখানে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে করি। তো রিটার্ন করার জন্য প্রথমে আমি কি করলাম, আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, ভ্যালু নিলাম একটা, এখানে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে কি করলাম, আমি ভ্যালুটাকে স্টোর করে রাখবো। তাহলে অ্যারে এর রেয়ার পার্ট যেটা আছে, যেহেতু দুইটাই সম আসা, এখানে তো কন্ডিশন ইউজ করিনি আমি, সরি, এলসিফ, এখানে কন্ডিশন হবে হচ্ছে ফ্রন্ট এবং রেয়ার যদি দুইটাই সমান হয় বা সমান ইন্ডেক্সে থাকে, তাহলে প্রথমে আমি কি করলাম, আমি ভ্যালুটাকে রাখলাম, এই ভ্যালুটাকে আমি স্টোর করে রাখলাম একটা ইন্টিজার ভ্যালুতে, ইন্টিজার ভেরিয়েবলে। তারপরে কি করলাম, আমি এটাকে সরাসরি বলেই দিলাম যে ফ্রন্ট তুমি -1 হয়ে যাও এবং রেয়ার তুমিও -1 হয়ে যাও, তারা দুজনেই -1 হয়ে গেল। তারপরে আমি করলাম কি, এটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন হচ্ছে ভ্যালু, যেহেতু আমাকে ইন্টিজার রিটার্ন করতে হবে, এই যে আমি ভ্যালু রিটার্ন করে দিলাম, এটা রিটার্ন হয়ে গেল। তাহলে এখানে কি হবে, আমার ভ্যালুটা রিটার্ন হয়ে যাবে, এখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা রিটার্ন হয়ে যাবে। ওকে, লাস্টে আছে হচ্ছে এলস পার্ট, এলসটা হচ্ছে নর্মাল যেটা ডিকিউ সেটা। তো কি বলছিলাম, যখনই আমরা ডিকিউ করব তখনই কিন্তু আমার ফ্রন্ট 1 বেড়ে যাবে, এটা কিন্তু আমরা বলছিলাম যে যখনই আমরা ডিকিউ ফাংশনটা কল করব তখনই আমার যেই ফ্রন্টের যে ভ্যালুটা বা ফ্রন্ট যেখানে থাকবে তার থেকে 1 বেড়ে যাবে, এবং এখানে তোমাকে ভ্যালু রিটার্ন করতে হবে যেহেতু এটা ইন্টিজার টাইপ,
তো তার জন্য আমি এখানে সেম জিনিসটাই করব, ইন্টিজার আবার একটা ভ্যালু নিলাম, ভ্যালুর মধ্যে আমি অ্যারে রিয়ার পার্টটাকে, সরি এখানে ফ্রন্ট পার্টটাকে স্টোর করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না, এখানে ফ্রন্ট পার্টটাকে স্টোর করতে হবে, কারণ এখানে আমার ফ্রন্ট বাড়তেছে, এখানে আমি ফ্রন্ট পার্টটাকে স্টোর করলাম। স্টোর করার পর আমার যেটা করতে হবে, প্রথমে ফ্রন্টকে আমি এক বাড়ায় দিব, বাড়ায় দিলাম, ফ্রন্ট কি করলো এক বেড়ে গেল, এখানে যদি দেখাই এই ভ্যালুটাকে আমি উঠাইতে চাই, তাহলে এখানে ফ্রন্ট ছিল, ফ্রন্টটা এক বেড়ে গেলে এখানে আসলো, আর এই ভ্যালুর মধ্যে কি আমার ফ্রন্টের এই ভ্যালুটা স্টোর আছে। তাহলে এখানে এখন আমি জাস্ট রিটার্ন করে দিব, যদি আমি রিটার্ন করে দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক এই যে ভ্যালুটা আছে সেটা কিন্তু সে রিটার্ন করে দিবে। তাহলে রিটার্ন ভ্যালু, আমার কন্ডিশন এবং ফাংশন দুইটাই শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, কারণ আমরা সিমুলেশনে কিন্তু দেখতে পারছি জিনিসগুলো যে কিভাবে কাজ করে। আর এই কোডটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাকের মতোই, এখানে জাস্ট সামান্য কিছু চেঞ্জ আর সবই সেম, তার জন্য আর এখানে ডিটেলসে বললাম না এত বেশি, বাট আশা করি আমরা বুঝতে পারছি। এখানে জাস্ট একটা এক্সট্রা কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে যে ফ্রন্ট আর রেয়ার যদি সমান হয় তাহলে কি হবে। ওকে, আচ্ছা তাহলে অ্যারের জন্য আমার যে জিনিসগুলো ছিল সেগুলো শেষ আছে। আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে যা আমার নিজে থেকে করি একটু। সাপোজ একটা অ্যারে দেওয়া আছে, এরকম কোশ্চেন থাকতেও পারে, বা আমরা যে এই জিনিসটা দেখলাম যে এন কিউ বা সিমুলেশনটা, সেখানে এরকম একটা কন্ডিশন বলতেই পারে। সাপোজ আমার এখানে 5 6 4 আছে আর খালি, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, আর এখানে কিছু বললো, আমি জাস্ট ডি কিউ করো, তারপরে হচ্ছে এন কিউ করো 7, তারপরে হচ্ছে মানে এই এর মধ্যেই করো, তারপরে হচ্ছে আমার এন কিউ করো হচ্ছে ডি কিউ যে করার পর যে ভ্যালুটা আসবে সেইটা, আর তারপরে হচ্ছে আমার এটাকে এন কিউ করো, বাস এইটুকুই থাকুক, আর আমি এত বড় করতে চাই না। তো এইটা করতে বলছে, এখানে সবগুলো মোটামুটি আমরা পারবো, জাস্ট এখানে একটা এক্সট্রা বা একটু নতুন আসছে হচ্ছে এই যে এই পার্টটা, এটাকে আমরা কিভাবে করবো এটা একটু দেখি। তাহলে আমরা এটা করি, প্রথমে যে অ্যারেটা ছিল আমি ডি কিউ সরাসরি করি, ডি কিউ করলে আমার, আচ্ছা এখানে আরেকটা বিষয় কি, এখানে আমার ফ্রন্ট আর রেয়ার দেওয়াই থাকবে কোশ্চেনে, যদি এরকম অ্যারে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার। যদি আমি ডিকিউ করি তাহলে কি হবে, আমরা কি বলছিলাম, যদি যখনই আমরা ডিকিউ ফাংশন কল করব তখনই আমার ফ্রন্ট প্লাস হয়ে যাবে, তাহলে ফ্রন্ট প্লাস হয়ে এখানে আসছে, আর এই এলিমেন্টটা বাদ হয়ে গেছে, তাহলে 6 আর হচ্ছে 4, এটা থাকতেছে। ওকে, তারপরে হচ্ছে এন কিউ 7, তাহলে আমি 7 কে এন কিউ যদি করি তাহলে আমার এখানে 6 4 আর এখানে আসবে 7, আর এটা ছিল রেয়ার, আর এখানে কিন্তু আমার রেয়ারটা আপডেট হয়ে যাবে, কারণ কি যখন যখন আমরা এন কিউ কল করব তখন তখন কিন্তু আমার রেয়ারটা প্লাস হয়ে যাবে বা রেয়ারটা এক বেড়ে যাবে। এখানে কিন্তু সর্বপ্রথমবার এন কিউ কল হয়েছে এমন না, এখানে কিন্তু অলরেডি এলিমেন্ট আছে, এখানে কিন্তু অলরেডি এলিমেন্টগুলো আছে, তার জন্য কিন্তু আমার যে কন্ডিশনটা ছিল এলসিফ এর যে কন্ডিশন, যে কোডে আমরা একটু আগে দেখছি এলসিফ এর কন্ডিশন, সেটা কিন্তু এখানে স্যাটিসফাই হইতেছে না, নর্মাল কন্ডিশনটা হবে। ওকে, তারপরে আসছে হচ্ছে আমার এন কিউ করো ডি কিউ কে। আচ্ছা, তো এখানে দুইটা কাজ করতে হইতেছে, ফার্স্টে আমরা ডি কিউ করতেছি, এখানে কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে হবে, তো ফার্স্টে আমরা ডি কিউ করতেছি, ডি কিউ করার পর যেই ভ্যালুটা আসছে বা যেই ভ্যালুটা রিটার্ন করবে, আমরা কিন্তু দেখছি একটু আগে কোডের মধ্যে যে ডি কিউ ফাংশনে কিন্তু একটা রিটার্ন টাইপ থাকে, তো যেই ভ্যালুটাকে রিটার্ন করবে সেই ভ্যালুটা আমার এন কিউ করতে হবে। ওকে, তাহলে যদি আমি ফার্স্টে ডি কিউ করি, আমি এটা ভেঙে ভেঙে করাই, চাইলে আমরা পরীক্ষার হলে এক লাইনে করতে পারি। তো ফার্স্টে যদি আমি ডি কিউ করি তাহলে ডি কিউ করলে আমার এই যে 6 এর ভ্যালুটা আছে, এখানে আমি জাস্ট ছোট করে দেখাই দিচ্ছি, আচ্ছা এটা এখানে এটাতে দেখাই, যদি আমি ফার্স্টে ডি কিউ করি তাহলে আমার এই যে 6টা আছে, 6টা চলে যাবে, 6টা চলে গেলে আমার থাকে হচ্ছে 4 আর 7, ফ্রন্ট বেড়ে গেছে, এইটা থাকে, আর হচ্ছে 6টা রিটার্ন করছে, তাহলে 6টা যখন রিটার্ন হয়েছে, 6টা রিটার্ন হয়ে এখানে আসছে, এখানে হচ্ছে আমার 6 আছে। এখন কি বলছে যে 6 কে এন কিউ করো, তাহলে আমি যদি এখন 6 কে এন কিউ করি, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, সেকেন্ডে করতে হবে কি আমার এন কিউ 6 করতে হবে। এখানে যেহেতু ডি কিউ করার পর কিন্তু আমার 6 আসছে, 6টাকে আমি এন কিউ করতেছি,
তাহলে আমি যদি এখন এন কিউ করি তাহলে এখানে হবে 4, এখানে হবে 7 আর এখানে হবে 6। এটা হচ্ছে ফ্রন্ট আর রেয়ার। যেহেতু আমার এন কিউ কল করলে আমার কি বলছিলাম যে ফ্রন্ট বেড়ে যায়, তাহলে রেয়ার বেড়ে যায়, তো রেয়ার বেড়ে আমার লাস্টে চলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ যদি এরকম থাকে, এরকম এই যে এরকম যদি থাকে, তাহলে ফার্স্টে যেটা করবো আমরা ডিকিউ, যদি থাকে তাহলে ফার্স্টে ডিকিউ করবো। ডিকিউ করার পর আমার যে ভ্যালুটা আসতেছে বা যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেইটাকে আমি এনকিউ করে দিব। ওকে, তো অর্থাৎ ফার্স্টে নর্মালভাবে ডিকিউ করব, ডিকিউ করার পর আমরা দেখব যে ভ্যালুটা রিটার্ন করছে সেই ভ্যালুটাকে এনকিউ করতে পারি কিনা। যদি পাই তাহলে এনকিউ করে দিব। ওকে, এমন তো হইতে পারতো যে আমার ডিকিউ করার পরে এনকিউ করার পর যে আমার এইখানে অ্যারেটা ফুল আছে, তো এখানে আর আমার কিছু অ্যাড করা যাবে না, তাহলে তখন কিন্তু আমাকে এখানে বলতে হবে যে কিউ ওভারফ্লো হয়ে গেছে। আচ্ছা, তো লাস্টে যেটা ছিল সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমার E10। এখানে এটা করলে আমার ওভারফ্লো আসবে, তো আমি জাস্ট ওভারফ্লো লিখতেছি, ওভারফ্লো। তো এই ওভারফ্লোটা কিন্তু এখানেও আসতে পারতো চাইলে, ঠিক আছে? এইখানে অ্যারেটা ফুল থাকলে কিন্তু এখানেও আসতে পারতো। তো এটা একটু আমরা মাথায় রাখবো, ভালো মতো ঠান্ডা মাথায় করব। ওকে, তাহলে অ্যারের জন্য যেগুলো দেখানো ছিল সেগুলো দেখায় ফেলছি। এখন হচ্ছে আমরা লিঙ্ক লিস্টে যাব। আচ্ছা, তো দেখি এটা হচ্ছে আমাকে লিঙ্ক লিস্টে সাহায্য করতে হবে। এটা হচ্ছে আমাকে লিঙ্ক লিস্টে সাহায্য করতে হবে। প্রথমে বলছে কি আমার এন কিউ করতে হবে। আমি জাস্ট লিখি এন কিউ 5, তাহলে জাস্ট 5 আমি এখানে গোল করে দিতেছি, সার্কেল করে। চাইলে কিন্তু আমরা এইভাবেও করতে পারি, যেহেতু যারা যারা লিঙ্ক লিস্টে ভিডিও দেখছে এখানে কিন্তু 5, তারপরে হচ্ছে এইভাবেও করতে পারি আমরা, বাট আমি এখানে সার্কেল দিয়ে করতেছি, কোনো ইস্যু হবে না। আচ্ছা, আমরাও চাইলে সার্কেল দিয়ে করতে পারি, এক্সাম হলে কোনো প্রবলেম হয় না। অনেকে সার্কেল না দিয়ে জাস্ট 5, 10 এইভাবেও করে টাইমটাকে সেভ করার জন্য। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে আমার 10 কে এনকিউ করতে হবে, তাহলে 5 আর হচ্ছে 10। ওইখানে জাস্ট লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে জাস্ট ডিফারেন্সটা এটাই যে ওইখানে আমরা লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে আমার ডিফারেন্সটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে জাস্ট ওইখানে আমরা অ্যারেটা ইউজ করছি, এইভাবে অ্যারে বানায় বানায় করছি। এখানে জাস্ট ওই অ্যারেটাকে না বানিয়ে জাস্ট আমরা লিঙ্ক লিস্ট বানায় বানায় বসায় দিব। সবকিছুই সেম। এটা হচ্ছে আমার ফ্রন্ট, আমি একটু যদি দেখাই, এটা হচ্ছে আমার ফ্রন্ট আর এটাই হচ্ছে আমার রেয়ার এখানে। আর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার। এটা হচ্ছে 15, তাহলে 5, 10 আর হচ্ছে 15। এখানে হচ্ছে এখন আমার রেয়ারটা আছে। তারপরে হচ্ছে আমার ডিকিউ কল হয়েছে মেবি 2বার। ডিকিউ, এটা এখানে আমার ফ্রন্ট। তো ডিকিউ কল হলে কি হবে, যেটা সবার আগে আসে সেটা কিন্তু বের হয়ে যাবে। সবকিছুই সেম। যদি এটা বের হয়ে যায় তাহলে কি হবে, আমার 10 আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমার 15। এটা ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার। ওকে, আবারও ডিকিউ কল করি আমি, তাহলে আমার থাকবে হচ্ছে জাস্ট 15 এবং এটাই হচ্ছে ফ্রন্ট আর এটাই হচ্ছে রেয়ার। তারপরে আমার E20, 20কে যদি কল করি তাহলে এখানে 15, তারপরে কিন্তু 20 আসবে। এখানে কিন্তু আমরা গোজামিল করব না, এখানে কিন্তু আমার যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুর পরে যে অ্যাড হবে এটা কিন্তু বারবার আমরা মাথায় রাখবো। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, সবাই যেটা করবে এখানে 20 বসায় এখানে সাথে কানেক্ট করে দিবে, এই ভুলটা সবাই করবে। কিন্তু এটা করলে কিন্তু মানে আমার প্রিন্সিপালই চেঞ্জ হয়ে যাবে, মানে কিউ এখানে ইউজই হবে না, কিউ এর যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটাই আমার ব্রেক করবে। আচ্ছা, তাহলে এটাই ফ্রন্ট আর এটা হচ্ছে রেয়ার। আর তারপরে হচ্ছে আমার ডিকিউ কল হবে। তো ডিকিউ কল হইলে এখন এই 15টা বাদ হয়ে যাবে, 15টা বাদ হয়ে গেলে হচ্ছে আমার 20 থাকবে শুধু। এটাই ফ্রন্ট এটাই রেয়ার। আচ্ছা, তারপরে আবার যদি আমি এনকিউ কল করি 25, তাহলে হবে হচ্ছে 20 আর এখানে হবে হচ্ছে 25, সেম জিনিসই। এটা রেয়ার আর এটা হচ্ছে ফ্রন্ট। তারপরে যদি আবার ডিকিউ কল করি, লাস্টে মনে হয় একটা ডিকিউ ছিল, হ্যাঁ ডিকিউ ছিল লাস্টে। তো ডিকিউ যদি কল করি তাহলে আমার এখানে জাস্ট থাকবে হচ্ছে 25।
এটাই ফ্রন্ট, এটাই রেয়ার। ওকে, এটাই ছিল আমার সিমুলেশন। আশা করি সিমুলেশনটা আমরা বুঝতে পারছি। সব সেম, এর মতো সব সেম, জাস্ট এখানে আমার লিঙ্ক লিস্ট ইউজ হয়েছে, আর কিছুই না। এখানে জাস্ট আগেরটা যে আমরা অ্যারে ইউজ করছিলাম, এখানে জাস্ট আমরা লিঙ্ক লিস্ট ইউজ করছি, আর বাকি সব সেম। যে কিভাবে আমার অ্যাড হবে, কিভাবে আমার ডিলিট হবে, সবই সেম। এখানে যদি কেউ একটু মনে রাখতে চায় আলাদা করে লিঙ্ক লিস্টের জন্য, কারণ লিঙ্ক লিস্টের আলাদা ভিডিওই ছিল, তো এখানে যদি কেউ দেখে থাকে, তো ইনসার্শনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ইনসার্ট করতেছি এই যে এলিমেন্টগুলা, বা আমরা যদি বলি এন কিউ ফাংশনে যখন কল হইতেছে, তখন এন কিউ মনে রাখার জন্য যখনই আমরা এন কিউ ফাংশনকে কল করব, তখন আমার জাস্ট এই লিঙ্ক লিস্টের জন্য মাথায় রাখবো যে ইনসার্ট লাস্ট, অর্থাৎ লাস্টে আমার যেই এলিমেন্টটা আছে বা নোটটা আছে লাস্টে অ্যাড করতে হবে, আমার এটা লিঙ্ক লিস্টের লাস্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আবার যখন যখন আমরা ডিকিউ ফাংশন কল করব, তখন মাথায় রাখবো যে আমাকে ডিলিট করতে হবে হচ্ছে হেডকে। ডিলিট হেড বললে তো ভুল হবে, ফার্স্ট নোট। আমার যে ফার্স্ট নোটটা আছে তাকে আমি ডিলিট করে দেব। ওকে, জাস্ট ওই কিউ এর আগেরটা মনে রাখলেই হবে, যে আমরা অ্যারেতে যেভাবে করছি এভাবে মনে রাখলে হবে। অথবা চাইলে এটাও মাথায় রাখতে পারি যে এন কিউ কল করলে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাকে লাস্টে ইনসার্ট করতে হবে, আর হচ্ছে ডি কিউ এর ক্ষেত্রে আমার ফার্স্টের নোটটাকে ডিলিট করতে হবে। এটা 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 কখন কাজে আসবে এই জিনিসটা, এটা যখন আমরা এখন যখন কোড দেখবো যে কোড কিভাবে করতে হয়, তখন কাজে আসবে। কারণ লিঙ্ক লিস্টের কোড কিন্তু মুখস্থ বা বুঝার থেকে ভিজুয়ালাইজ, বা আমরা যখন চিত্র এঁকে করবো, তখন কিন্তু খুব ইজিলি আমরা কোডগুলো লিখতে পারি। আমার লিঙ্ক লিস্টের ভিডিওতে কিন্তু অলরেডি এটা ডিসকাস করা হয়ে গেছে, এই দুইটা জিনিস ডিসকাস করা হয়ে গেছে। আচ্ছা, তাও আমরা কোডগুলো দেখে ফেলি। প্রথমে হচ্ছে আমরা এনকিউটা দেখব। এনকিউ এর রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, স্ট্যাকের মতোই। তার ফাংশনের নাম হচ্ছে এনকিউ। আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করছি, তাহলে ইন্টিজার এক্স। প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, লিঙ্ক লিস্টের জন্য একটা নোট বানাইতে হবে, এরকম একটা নোট বানাইতে হবে। তো নোট বানানোর জন্য আমরা লিঙ্ক লিস্টের ভিডিওতে এটা বারবার দেখছি। নোট বানানোর জন্য আমার যে লাইনটা লিখতে হয়, দুইটা লাইন, সেটা হচ্ছে স্ট্রাক্ট নোট, পয়েন্টার হচ্ছে নিউ নোট। এখন নিউ নোট ইকুয়ালস টু struct note malloc size of struct note। এখন কি হইলো, এই দুটো লাইনের মাধ্যমে আমার এই যে নোটটা আছে, এই নোটটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি যেটা করতে পারি, এই নোডের মধ্যে আমি ভ্যালুগুলো বসায় দিই। তাহলে নিউ নোট এর যে ডেটা পার্টটা আছে, এই যে ডেটা পেটটা, এই ডেটা পার্টে আমি এক্স বসাই দিলাম। এই যে এক্সটা, এই এক্সটা এখানে বসলো। তাহলে কি হইলো, আমার এই যে নোডের যে ডেটা পার্টটা আছে, এই ডেটা পার্টে এক্স এর ভ্যালু বসে গেল। সেকেন্ড হচ্ছে যেটা কি করব, আমার হচ্ছে এই যে অ্যাড্রেস পার্টটা আছে, এই অ্যাড্রেস পার্টটাকে আমি নাল করে দিব। কেন, আমরা একটু আগে বলছি, সেটা হচ্ছে কি, যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যখনই আমরা এনকিউ করব, তার মানে হচ্ছে যে এটা ইনসার্ট হচ্ছে আমার লাস্ট, অর্থাৎ আমরা লাস্টে এই নোটটাকে অ্যাড করে দেব। তো আমি যদি এটা লিঙ্ক লিস্ট ভিডিওতে বলা হয়েছে, এটা যদি আমার লাস্ট নোড হয়, এই যে এটা যদি আমার লাস্ট নোড হয়, এটা কিন্তু আমার এখানে নালকে পয়েন্ট করে থাকে, বা এখানে কিন্তু আমার নাল থাকে। এটা কিন্তু আমরা লিঙ্ক লিস্টের ভিডিওতে অলরেডি বলছি। তাহলে এটা যেহেতু আমরা নতুন নোটটাকে লাস্টে ইনসার্ট করব, তার মানে এর অ্যাড্রেস পার্টটা মাস্ট বি নাল থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমরা সিমুলেশনে দেখছি, এইটা হচ্ছে আমার রেয়ার পার্ট, এটা হচ্ছে অ্যারের মতোই, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। আর এগুলা কিন্তু কোনো ভেরিয়েবল না, এগুলা কিন্তু পয়েন্টার। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এগুলা কিন্তু পয়েন্টার। আচ্ছা, এখন হচ্ছে তাহলে কি করব, আমরা এটাকে নাল বানিয়ে দিব। এইটাকে আমি নাল বানিয়ে দিব, নিউ নোডের অ্যাড্রেস পার্টটাকে। তাহলে নিউ নোড এর যেই
নেক্সট আছে অর্থাৎ অ্যাড্রেস পার্টটা আছে সেটা হচ্ছে নাল। আমার এই নোডের যে ভিতরে যে কাজগুলো ছিল ভিতরের কাজগুলো শেষ। এখন আসি আমরা আমাদের যে মেইন কাজ অর্থাৎ অ্যাড করতে হবে যেটা। ওকে, প্রথমে এটা এমন একটা কেস আসতেই পারে সেটা হচ্ছে যে আমার কোনো নোড নাই, এরকম নোডে এরকম কোনো নোড নাই, এরকম আমার সিচুয়েশনে এনকিউটা কল হয়েছে। এনকিউটা সাপোজ এইখানে আমার এটা এই বক্সের ভিতরে আমার লিঙ্ক লিস্টটা থাকবে, তো এই বক্সের ভিতরে কোনো লিঙ্ক বা কোনো নোড নাই, তো এই সময় এনকিউটা কল হয়েছে। তাহলে কি হবে, আমার যেহেতু কোনো বক্স নাই, সরি কোনো নোড নাই, তার মানে ফ্রন্ট আর হচ্ছে রেয়ার দুইটাই কিন্তু নাল অবস্থায় থাকবে। তো এরকম সিচুয়েশন যদি থাকে তখন কিন্তু আমাকে এই নোটটা অ্যাড করতে হবে এবং এটাই হবে আমার হচ্ছে প্রথম নোট। ওকে, তাহলে এখানে একটা কন্ডিশন আসবে ইফ, আশা করি বুঝতে পারছি যে অর্থাৎ কোনো নোড নাই, খালি সম্পূর্ণ খালি, অর্থাৎ এরের মতো যে সম্পূর্ণ এরেটা খালি, এটা একটা কন্ডিশন ছিল না এরকম আর কি। ওকে, তখন আমাকে কি করতে হবে, ইফ আমি এখানে রেয়ারটা নিতেছি, রেয়ার ইকুয়ালস টু যদি নাল হয় তাহলে আমার ফ্রন্ট হচ্ছে আমার নিউ নোট এবং রেয়ারও হচ্ছে আমার নিউ নোট। এই লাইন দ্বারা কি হইলো, আমার এই যে ফ্রন্টটা এই যে নোটটা আছে সাপোজ এটা ছিল আমার নিউ নোট, এখন এই নোটটা অ্যাড হয়ে গেল এখানে এবং এই ফ্রন্ট হচ্ছে এখানে পয়েন্ট করে আসছে এই নতুন নোডে এবং আমার রেয়ারটাও এই নোডে পয়েন্ট করে আসছে। আশা করি এইটুকু পার্ট বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে নর্মাল কেস, অর্থাৎ এমনি দেখাই, আমার এই নোটগুলা অলরেডি এক্সিস্ট করতেছে, এইটার মধ্যে আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে একটা কেস। তাহলে এলস হচ্ছে আমার নর্মাল কেস। তাহলে নর্মাল কেসে কি করব, আমি আমার নোটটাকে অ্যাড করব। তাহলে এই হচ্ছে আমার নোটটা যেটা আমরা বানাইছি নিউ নোট, এটাকে অ্যাড করব। তো এটার ভিতরে অলরেডি এটাকে নাল করা হয়ে গেছে, এখানে এক্স এর ভ্যালু বসে গেছে। আমাকে জাস্ট দুইটা কাজ করতে হবে, অর্থাৎ এইখান থেকে এইটার সাথে এটাকে কানেকশন দিতে হবে, এটা হচ্ছে একটা কাজ। দুই নাম্বার কাজটা হচ্ছে যে এইখানে কিন্তু আমার রেয়ারটা পয়েন্ট করেছিল, এই রেয়ারের পয়েন্টারটাকে সরায়া আমার এইখানে পয়েন্ট করাইতে হবে, অর্থাৎ এলস আমাকে দুইটা লাইনের কোড লিখতে হবে। তাহলে করি, প্রথমে হচ্ছে আমরা যেটা করব যে এই এই যে আমার কানেকশনটা আছে সেই কানেকশনটা দিব। তাহলে খুবই সিম্পল, এটা দেখলেই বুঝতে পারতেছি। রেয়ারের নেক্সট হবে হচ্ছে আমার নিউ নোট। যারা লিঙ্ক লিস্টের ভিডিওটা একটু বুঝতে পারছে ডিটেলসে বা ভালো মতো, তারা কিন্তু এগুলো ইজিলি করতে পারবে। আচ্ছা, তাহলে এইটার সাথে এটা কানেকশন হয়ে গেল, কারণ এটা কিন্তু নর্মালি কিন্তু নাল হয়েছিল। তো আমি করলাম কি, এই যে যে অ্যাড্রেস পার্টটা আছে অ্যাড্রেস পার্টটাকে নিয়ে বললাম যে তুমি এখন নিউ নোটকে পয়েন্ট বা কানেক্ট করো, তো কানেক্ট করে দিচ্ছে। এবং এখন হচ্ছে কি সেকেন্ডে বা লাস্টে সেটা হচ্ছে যে এই যে রেয়ার পার্টটা আছে এই রেয়ার পার্টটাকে আমরা এখান থেকে সরায়া এই লাস্টের দিকে এই নতুন নোডে পয়েন্ট করে দিব। তাহলে রেয়ারকে বলে দিব, রেয়ার তুমি এখন নিউ নোটটাকে পয়েন্ট করো, নিউ নোটকে পয়েন্ট করো, আমার কাজ শেষ। আর এটাই হচ্ছে আমার লিঙ্ক লিস্টের জন্য এনকিউ এর কোডটা। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ইন অ্যারে আন্ডারফ্লো আর হচ্ছে ওভারফ্লো, দুইটাই পসিবল। আর লিঙ্ক লিস্টের মধ্যে জাস্ট হচ্ছে আন্ডারফ্লোটা পসিবল, ওভারফ্লোটা পসিবল না। ওভারফ্লো যে পসিবল না বিষয়টা এরকম না, ওভারফ্লো হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল আউট অফ মেমোরি কন্ডিশনে চলে যায়, তো সেটা আমরা ডিসকাস করতেছি না। জাস্ট নর্মালি আমরা মনে রাখবো যে অ্যারের মধ্যে আন্ডারফ্লো ওভারফ্লো দুইটাই পসিবল, আর লিঙ্ক লিস্টের মধ্যে জাস্ট আন্ডারফ্লোটা পসিবল। কোশ্চেন এরকম প্যাচ দিতেই পারে যে আমাকে বলল এনকিউ ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে বা লিখতে যার বা যেটার আমার জাস্ট আন্ডারফ্লোটা আসছে বা
ও আন্ডারফ্লো ওভারফ্লো দুইটাই আছে এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে। তখন আমাকে বুঝে নিতে হবে যেটা এর মাধ্যমে বলছে না লিঙ্ক লিস্টের মাধ্যমে বলছে, এই জন্য আর কি দেখানো। আচ্ছা, আমাদের লাস্ট যেই ফাংশনটা সেটা হচ্ছে ডিকিউ ফাংশন লিঙ্ক লিস্টের জন্য। শুরু করি আমরা। তো প্রথমেই আমি ফাংশনের নামটা লিখলাম আর হচ্ছে রিটার্ন টাইপটা দিচ্ছি। লিঙ্ক লিস্টের জন্য ডিকিউ ফাংশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম, সেটা হচ্ছে ডিলিট ফার্স্ট নোট। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। প্রথমেই আমরা চেক করব যে লিঙ্ক লিস্টের মধ্যে কোনো নোড আছে কিনা। যদি কোনো নোড না থাকে তাহলে মানে হচ্ছে আমার এটা আন্ডারফ্লো কন্ডিশনে চলে গেছে। আর আমরা একটু আগে বলছিলাম যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আন্ডারফ্লো কন্ডিশনটা থাকে। তাহলে ফার্স্টে আমরা চেক করব কি যে লিঙ্ক লিস্টে কোনো ধরনের নোড আছে কিনা। এটা চেক করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমি একটা লিঙ্ক লিস্টটাকে ড্র করি। এটা ছিল আমার রেয়ার আর এটা ছিল হচ্ছে আমার ফ্রন্ট। তো এটা চেক করা সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে ফ্রন্ট, আমরা চেক করবো যে ফ্রন্ট যে পয়েন্টারটা আছে সেটা নাল কিনা। যদি আমার এই ফ্রন্ট পয়েন্টারটা নাল থাকে, যদি আমার এই জিনিসটা নাল থাকে, তার মানে আমি এইটুকু শিওর হতে পারবো যে আমার কোনো ধরনের নোড নাই, ওই লিঙ্ক লিস্টের মধ্যে কোনো ধরনের নোড নাই। তাহলে আমরা এখানে বলবো যে ইফ ফ্রন্ট যদি আমার নাল হয় তাহলে প্রিন্টএফ আন্ডারফ্লো। তারপরে হচ্ছে এলস পার্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে রিটার্ন টাইপ আছে তাহলে আমাকে কিছু রিটার্ন করতে হবে। রিটার্ন -1। আচ্ছা, এখন হচ্ছে এলস পার্ট। এলস পার্টে আমাকে যেটা কাজটা করতে হবে, আচ্ছা যারা যারা লিঙ্ক লিস্টের ভিডিও দেখছে তাদের তো অবশ্যই ধারণা আছে কি করতে হবে, কিভাবে আমরা ফার্স্ট নোটটাকে ডিলিট করি। তো প্রথমে আমরা যেটা করবো, একটা পয়েন্টার নিব টেম্প নামের। ওই পয়েন্টারটা কি করবে, আমার এই ফার্স্ট নোটটাকে পয়েন্ট করে থাকবে। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। তাহলে প্রথম স্টেপটা আমরা করি, একটা স্ট্রাক্ট নোট পয়েন্টার নাম হচ্ছে টেম্প, যে কি করবে আমার ফার্স্ট নোটটাকে পয়েন্ট করে থাকবে। আর ফার্স্ট নোটটা পয়েন্ট করে মানে পয়েন্ট করবে, এটাকে আমরা কিভাবে বুঝাবো, সেটা হচ্ছে যে ফ্রন্টের সাহায্যে আমরা বুঝাবো। আমরা কিন্তু বলছিলাম লিঙ্ক লিস্টের ভিডিওতে যে ফার্স্ট নোটটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কিন্তু হেডের সাহায্য নিই। এই জন্য আমরা যখন ফার্স্ট নোটটাকে আমরা এখানে যখন আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি বা আমরা চাচ্ছি যে ফার্স্ট নোটটাকে পয়েন্ট করে থাকুক টেম্প, তার জন্য আমরা এখানে ফ্রন্টকে ইউজ করব। তাহলে ইকুয়ালস টু ফ্রন্ট। তাহলে কি হইলো, আমার এই যে টেম্প যেই পয়েন্টারটা আছে সে কি করলো, এখন এই নোটটাকে পয়েন্ট করে থাকলো। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিব যার মধ্যে আমরা ফ্রন্টের যেই ডেটা পার্টটা আছে সেটাকে স্টোর করব। ডেটা পার্টটাকে স্টোর করব কারণ কি, কারণ হচ্ছে কি আমাকে রিটার্ন করতে হবে, আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে, আমাকে ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। আমরা যেটাকে ডিলিট করব সেই ভ্যালুটাকে রিটার্ন করতে হবে, তার জন্য এখানে আমরা স্টোর করলাম। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কি, এই যে ফ্রন্টটাকে পয়েন্ট করে আসছে এই এই ফ্রন্টটাকে আমাকে এক স্টেপ আগায় নিয়ে যেতে হবে। একদম অ্যারের মতো কন্ডিশন বা অ্যারের মতো যে আমরা যেই জিনিসগুলো দেখছিলাম যে ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যায়, এখানেও সেম আমাকে ফ্রন্টটাকে এক স্টেপ আগায় ফেলতে হবে। তো এটা করব কিভাবে লিঙ্ক লিস্টে, সেটা হচ্ছে যে ফ্রন্টকে বলে দিব ফ্রন্ট তুমি এখন ফ্রন্ট নেক্সটে চলে যাও, তোমার যে নেক্সট পার্সনটা আছে বা তোমার যে নেক্সট নোটটা আছে তার কাছে চলে যাও। তাহলে কি করলো, ফ্রন্ট যে ফ্রন্ট যখন আমার ফার্স্ট নোটে পয়েন্ট করেছিল এই লাইনটা লেখার সাথে সাথেই সে এইখান থেকে পয়েন্টারটা বা পয়েন্টটাকে সরায় এইখানে পয়েন্ট করতেছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু কাজ আমার শেষ। এরপরে আমি একটা লাইন লিখি, তারপরে আমরা এটাকে ডিসকাস করি। ইফ ফ্রন্ট ইকুয়ালস টু যদি নাল হয় তাহলে আমার রেয়ার ইকুয়ালস টু নাল। এই লাইন দ্বারা আমরা কি বুঝাইতেছি, আচ্ছা তো আমি একটু বলি। সাপোজ আমার ডিকিউ ফাংশনটা কল হয়েছে, ফার্স্ট এটা চলে গেল। ডিকিউ ফাংশনটা ফ্রন্ট এখন এখানে আছে, এখানে আছে ফ্রন্টটা।
তারপর ডিকিউ ফাংশন আবার কল হইলো, তখন কি হইলো, ফ্রন্টটা এখানে চলে গেল, ফ্রন্ট হচ্ছে এখন এখানে আসছে। তারপরে আবার ডিকিউ ফাংশনটা কল হইলো, যখন আবার ডিকিউ ফাংশনটা কল হইলো তখন আমার এই যে এই লাইনটার কারণে, এটা একটু আসলে বুঝতে অসুবিধা হতে পারে অনেকের, এই লাইনটার কারণে আমার কি হবে, ফ্রন্টটা হয়ে যাবে হচ্ছে নাল, ফ্রন্ট হয়ে যাবে হচ্ছে আমার নাল এই লাইনটার কারণে। কারণ যখনই আমি থার্ড টাইম ডিকিউ কল করব তখন কি হবে, এই নোটটা তো বের হয়ে গেছে বা এই নোটটা তো বাদ হয়ে গেছে এবং ফ্রন্ট তখন নাল হয়ে গেছে। তো ফ্রন্ট এখন হচ্ছে আমার নালে, বা ফ্রন্ট এখন নাল হয়ে গেছে। কিন্তু রেয়ারটা যেটা আসছে, রেয়ার সেটা কিন্তু নাল হয় নাই, সেটা কিন্তু আমার নাল অবস্থায় নাই বা নাল হয় নাই। রেয়ার কি করতেছে, রেয়ার কিন্তু এই যে যে নোটটা আছে সেই নোটটাকে পয়েন্ট করেই আছে, সেই পয়েন্ট কিন্তু সরাইতেছে না, এই নোটটাকেই পয়েন্ট করে আছে। তো এইটাকে সরানোর জন্য, এই জিনিসটাকে আমার সরানোর জন্য, এই রেয়ারটাকে নাল করার জন্য আমার এই লাইনটা লিখতে হয়েছে, আর কিছুই না। এবং মাস্ট মাস্ট এই লাইনটা এই লাইনের পরে লিখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, এই লাইনের পরে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমাকে এটাকে ফ্রি করতে হবে, কারণ কি আমার এখানে টেম হচ্ছে, এই যে এখানে টেম্প আছে, টেম কিন্তু একে পয়েন্ট করে আসছে, আর এই নোটটাকে আমরা ডিলিট করতেছি যেহেতু, তার মানে হচ্ছে এই নোটটাকে আমাকে ফ্রি করে দিতে হবে। ফ্রি না করলে কি হবে, সেটা মেমোরির মধ্যে থেকে যাবে। তাহলে আমি এটাকে ফ্রি করে দিই, ফ্রি টেম্প, আর রিটার্ন করে দিতে হবে, কারণ যেহেতু একটা এটা রিটার্ন টাইপ আছে ইন্টিজার, রিটার্ন হচ্ছে ভ্যালু। আমার শেষ, এটাই ছিল আমার ফাংশন। আচ্ছা, খুবই সিম্পল ছিল, এবং আমি রেকমেন্ড করব যে যদি অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে অপশন থাকে যে কোনো একটা ফাংশন লিখলেই হবে, তাহলে চেষ্টা করব লিঙ্ক লিস্টটা করার জন্য, কারণ লিঙ্ক লিস্টে ভুল হওয়ার চান্স কম থাকে যদি কেউ লিঙ্ক লিস্ট ভালো করে বুঝে থাকে তাহলে। আচ্ছা, এখন আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখব কিউ এর, তারপরে আমরা ভিডিওটা শেষ করে দিব। তিনটা অ্যাপ্লিকেশন দেখি, বেশি দেখবো না। সব থেকে যেটা বেশি বা সব থেকে আমরা যে জিনিসটাকে দেখবো সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট। যে আমার যে ওয়েটিং লিস্টগুলো আছে, সাপোজ ওয়েটিং রুম যেগুলো আছে সেখানে যে আগে আসবে সে তাকে আগে ডাকবে, এরকম আর কি। যে ওয়েটিং লিস্ট বা ওয়েটিং রুমে যারা বসে থাকে তাদের যে আগে আসবে বা যে সবার আগে থাকবে সিরিয়ালে তাকে কিন্তু সবার আগে ডাক দেওয়া হয়। তো ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও কিন্তু আমার কিউ যে ডাটা স্ট্রাকচার আছে সেটা ব্যবহার হয়, ডাটা স্ট্রাকচার যেটা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এ, এটার আমি মানে ব্যাখ্যা করতেছি না, জাস্ট মাথায় রাখবো যে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিউ ডাটা স্ট্রাকচারটা ইউজ করি। তারপরে হচ্ছে আমার এটাকে একটু ভেঙেই লিখি, অ্যাক্সেস টু শেয়ার রিসোর্সেস। এখানে জাস্ট একটা বলি যে এক্সাম্পল হচ্ছে প্রিন্টার, সবচেয়ে কমন এক্সাম্পল আর কি যেটা। অর্থাৎ সাপোজ আমার 5টা কম্পিউটারে, এটা হচ্ছে আমি বলতেছি 3 নম্বরটা, আমার 5টা কম্পিউটারে মানে 5টা কম্পিউটার একটা প্রিন্টারে কানেক্টেড। এখন যে সবার আগে প্রিন্ট করবে সে কিন্তু সবার আগেই আমার যেই প্রিন্টগুলো আছে সে পাবে। অর্থাৎ কেউ যদি সাপোজ আমার 5টা কম্পিউটার আছে, 5টা কম্পিউটার 1 নম্বর কম্পিউটার সে সবার আগে প্রিন্ট করতে দিল, এটা হচ্ছে প্রিন্টার, সে সবার আগে প্রিন্ট করতে দিল। তারপরে হচ্ছে 5 নম্বর কম্পিউটার যে আছে সে প্রিন্ট করতে দিল। তো 1 নম্বরটা প্রিন্ট হওয়ার পরে তারপরেই কিন্তু 5 নাম্বারটা হবে। তারপরে যদি সাপোজ 2 নাম্বার দিল, তারপর 2 নাম্বার, টিকিট কাউন্টারের মতো, একদমই টিকিট কাউন্টারের মতো। ওকে, মানে টিকেটে যে সবার লাইনে যে সবার আগে থাকবে তাকেই সবার আগে সে কাজটা বা টিকিটটা সে কাটতে পারবে এবং সবার আগে সে বের হয়ে যেতে পারবে। ঠিক সিমিলারলি হচ্ছে এরকম এই প্রিন্টারের ক্ষেত্রেও। আশা করি বুঝতে পারছি। জাস্ট এগুলো মাথায় রাখবো, জাস্ট একটু একবার দেখে যাব খাতায় বা নোট খাতায় যদি এগুলো লিখি, জাস্ট একবার চোখ বুলে যাব, কারণ কি এক্সাম হলে আমাকে বলবে এইভাবেই যে আমার এমন একটা ডাটা স্ট্রাকচারের ফাংশন লেখো যে ফাংশনটা সাহায্যে আমরা
এই যে ওয়েটিং লিস্টকে আমরা কাজ করব, ওয়েটিং লিস্টে ইউজ হয় এটা, অথবা হচ্ছে যে শেয়ার্ড রিসোর্সে এটা ইউজ হয় বা প্রিন্টারে ইউজ হয়, এরকম মানে শেয়ার্ড রিসোর্সের প্রিন্টারের ক্ষেত্রে এটা ইউজ হয়, মানে এরকম কিছু কন্ডিশন বলে দিল, তো তখন আমাকে বুঝতে হবে যে এটা কোন ডাটা স্ট্রাকচার। এটার উপরও নাম্বার থাকে, আবার ফাংশন যে আমরা কোনটা লিখবো, স্ট্যাকেরটা লিখবো নাকি কিওয়ার্ডটা লিখবো সেটাও বোঝা লাগবে, তো সেটার জন্য কিন্তু আলাদা নাম্বার থাকে। এর জন্য আমরা এই অ্যাপ্লিকেশনগুলো বলতেছি। ওকে, আবার সরাসরি বলতেও পারে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য বলতেই পারে যে কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ হয় সেটা আমাকে বলো, 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আসতেই পারে, স্বাভাবিক। ওকে, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আছে আমার সিপিইউ স্কেজুলিং, এগুলা আরো অনেক আছে, আমি এগুলোতে না যাই, তো ওগুলো একটু অ্যাডভান্স, ওগুলো আর দরকার নেই। তো ওই সব ক্ষেত্রেও আমার এই কিউটা ব্যবহার হয়। ওকে, আচ্ছা, তো আজকের এই ভিডিওতে এইটুকু ছিল। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।